আমরা ওই কিছু কিছু বিষয়গুলোকে না অযথা বিতর্কের দিকে নেই আর কি। হ্যাঁ, যে হয়তো খুব সঙ্গতভাবে আপনারা শুনবেন একটা শব্দ যে নির্বাচন এবং সংস্কার, দুটো শব্দকে যেন পরস্পরের সাথে একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু আমার মনে হয় যে আরোপিত একটা প্রচেষ্টা, এটা কিন্তু তার স্বগতিতে চলছে এটা বলা যাবে না। কারণ যারা বলছে যে সংস্কার, তারা বা নিজেরা দেখবেন যে নির্বাচনের প্রচারে কিন্তু তারা নিজেরা নেমে গেছেন। আমরা ঈদের ছুটির সময় দেখলাম এবং কোনো দল তো প্রার্থিতা ঘোষণা করেছে। গতকালকে এক জায়গায় দেখলাম যে তার সেই জেলার পোস্টারও দেখতে পাচ্ছি, হ্যাঁ, 7টা যে নির্বাচনী এলাকা আছে তার সেই 7টাতে তারা প্রতিনিধি ঘোষণা করে দেয়, তার মনোনীত প্রার্থীর নাম বলেছে। আবার এদিকে মুখে বলছে যে আমরা সংস্কারের আগে নির্বাচনে চাই না। তো ফলে এটি স্ববিরোধিতা। এই স্ববিরোধিতার জায়গাটি কিন্তু এই সংবাদ মাধ্যমের উচিত এই কথাগুলো বলা, যে আপনারা যদি সত্যি সত্যি বলেন যে সংস্কার আগে নির্বাচন পরে, তাহলে আপনি প্রার্থিতা ঘোষণা করার পরেও কি বলবেন যে আপনি নির্বাচনের রাস্তায় আপনি হাঁটছেন না? তো ফলে যেটাই হোক না কেন আমাদের কিন্তু সত্যকে সত্য বলতে হবে আর কি। অর্থাৎ যদি কোনো দল বলে যে নির্বাচন আমি আগে চাই, এটি তার অধিকার। এই কথা বলবার ক্ষেত্রে আমি তো তার টুটি চেপে ধরে বলবো না কেন তুমি আগে এটা বলো। আর তেমনি যদি কেউ বলতে চায় যে সংস্কার, তার যুক্তি দিয়ে যদি সে বোঝাতে পারে যে এটা আগে হওয়া দরকার, সেটাও আলাদা কথা। তবে হ্যাঁ, আমরা খুব সঙ্গতভাবে মানি যে বিগত সময়ে যে ধ্বংসস্তূপের মধ্যে আমরা পড়েছিলাম রাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে, সেটাকে বিশুদ্ধ করবার জন্য, সেটাকে অন্তত নিজের পায়ে দাঁড়াবার জন্য বেসিক কিছু সংস্কারের প্রয়োজন আছে। তবে সেটাকে খুব বেশি দীর্ঘমেয়াদী করে ফেললে হবে কি, মানুষের কিন্তু গণতন্ত্র আর একটা অন্তর্বর্তী এই ব্যবস্থা দুটো কিন্তু তার ধন্দে পড়ে যাবে, তার একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে যে আসলে কোনটা সরকার ব্যবস্থাপনার জন্য ঠিক। তাহলে আমাদের একটা দেশের গণ আকাঙ্ক্ষার সাথে মানুষের প্রত্যাশার কিন্তু একটা বিরাট বড় দ্বন্দ্ব সৃষ্টি হবে। ফলে আমার মনে হয় যে সেই দিকে আমাদের হাঁটা ঠিক হবে না। অর্থাৎ আমাদের কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া দরকার যে অন্তর্বর্তী ব্যবস্থাটা সাময়িক, আর নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনা হওয়াটাই হলো স্বাভাবিক গতিধারা, এবং সেটাই পরবর্তী পর্যায়ে। এখানে আপনি গণমাধ্যমের একটা ভূমিকা চাচ্ছেন। আমি একটু বলি যে এই যে গণমাধ্যমের সঙ্গে বরাবর যে আমাদের পরিচয়, তার বাইরেও তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। হ্যাঁ, নিশ্চয়ই। সেই জায়গাটায় আপনি দেখেন যে অনেক রকম কিন্তু আমরা বলি এই যে সাইবার যুদ্ধ, সেটা কিন্তু রাজনৈতিক দলের কর্মী বলেন, সাংগঠনিকভাবে বলেন, একটা হচ্ছে, সেখানে নানা রকম প্রোপাগান্ডা ব্যাপারও থাকে। সেইটাকে আপনি কিভাবে দেখছেন, আপনার দল কিভাবে মোকাবেলা করছে? আপনি তো নিশ্চয়ই পৃথিবীর সব জায়গায় গণমাধ্যম বা এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার এই চর্চাগুলোকে দেখেন। আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী মানুষ যারা আমরা সোশ্যাল মিডিয়াকে যেভাবে ব্যবহার করি, পৃথিবীর সব দেশকে সোশ্যাল মিডিয়াকে এইভাবে ব্যবহার করে? এইটা ব্যবহার যে করে না, এই কথাগুলোই কি আমরা কোথাও বলেছি কিনা? আমরা কেমন জানি হচ্ছে কি যে আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরা একটা বার্তাবাদে দেওয়ার চেষ্টা করছি যে আমরা যত বেশি মানে অশ্লীলতা কিংবা আকর্ষণ করতে পারে এরকম কিছু কিছু উপজীব্য, যেটা সত্যিকার অর্থে ইতিবাচক নাও হতে পারে, সেটার দিকে যেন সবাই আকৃষ্ট করার চেষ্টা করছি। আমরা কোনো একটা জায়গাতে, যে জায়গাটা মনে হচ্ছে যে মানুষ খাবে, এই শব্দটিকে ব্যবহার করার চেষ্টা করছি। অর্থাৎ গণমাধ্যমের বাইরে গিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে, তাদের প্রত্যেকের আগ্রহটা যেন তার দর্শক শ্রোতা যেন তার বেশি হয়, তার ভিউ কতগুলো হলো, তার লাইক কতগুলো পড়লো, এই প্রবণতাটা কিন্তু খুবই ধ্বংসাত্মক। সেটা তো একটা দিক গেল, কিন্তু রাজনৈতিক দলের কর্মীরা যখন ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সক্রিয় থাকে, ধরেন আপনার দলের কর্মীরাই, তাদের যে ভাষা, তাদের যে আচরণ, সেটাকে আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর? আমার মনে হয় এখানে একটা ডিসিপ্লিন থাকা দরকার। সেই ডিসিপ্লিনের ক্ষেত্রে দলের উচ্চতর পর্যায় থেকে বোধহয় একটা দিক নির্দেশনা দেওয়া উচিত যে তারা কতটুকু যেতে পারে বা কতটুকু তার যাওয়া উচিত না। কারণ হচ্ছে যে মানে স্থানীয় পলিটিক্স বা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে তিনি যদি ইতিবাচক কিছু কাজ করে থাকেন, তাহলে সেটি উনি তার সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতেই পারেন। কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অশ্লীলতার আশ্রয় নেওয়াটা, এটা কখনো যুক্তিগ্রাহ্য হতে পারে না।